ডাক্তার রাধা বিনোদ পাল এই নামটি আমরা অনেকেই চিনি না। কিছু কিছু জনের এই নামটি চেনা এবং জানা। অতএব চলুন এই মহান বাঙালির ইতিহাস জানার চেষ্টা করি। ১৯৪৮ সালের ১২ নভেম্বর টোকিওর উপকণ্ঠে এক বিশাল বাগানবাড়িতে তখন থমথমে পরিবেশ। বাইরের কনকনে ঠান্ডা বাতাসের চেয়েও আদালতের ভেতরের আবহাওয়া ছিল অনেক বেশি ভারী। বিশ্বযুদ্ধে পরাজিত জাপানের প্রধানমন্ত্রী তোজো সহ ৫৫ জন শীর্ষস্থানীয় ব্যক্তির বিচার চলছে। আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের সেই বিশাল হলঘরে ১১ জন বাঘা বাঘা জুরি উপস্থিত। তাদের কলমের এক খোঁচায় নির্ধারিত হবে ২৮ জন ক্লাস এ যুদ্ধ অপরাধীর ভাগ্য, যাদের অপরাধ প্রমাণিত হলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। একের পর এক বিচারক গম্ভীর স্বরে ঘোষণা করছিলেন, গিল্টি, গিল্টি, গিল্টি। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে বজ্র নির্ঘোষে এক ভিন্ন স্বর শোনা গেল, নট গিল্টি। হলঘরে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। সবার চোখ তখন এক দীর্ঘকায় ভারতীয় বিচারকের দিকে। তিনি ডক্টর রাধা বিনোদ পাল। টোকিও আসার আগে তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু এই আদালতের গুমোট পরিবেশে তিনি ছিলেন এক নিঃসঙ্গ যোদ্ধা। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, যুদ্ধ অপরাধের জন্য কেবল জাপানকে এককভাবে দায়ী করা হবে চরমতম ঐতিহাসিক ভুল। তার যুক্তি ছিল অকাট্য। মিত্রশক্তিও কি আন্তর্জাতিক আইনের সংযম ও নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করেনি? জাপানের আত্মসমর্পণের ইঙ্গিত উপেক্ষা করে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে প্রায় ২ লক্ষাধিক নিরীহ মানুষকে হত্যার বিচার কে করবে? যদি জাপানের বিচার করতে হয় তবে বাকিদেরও কাঠকড়ায় দাঁড়াতে হবে। এই অকুতভয় মানুষটির শিকড় ছিল অবিভক্ত বাংলার কুষ্টিয়ার এক অত্যন্ত দরিদ্র পরিবারে। ১৮৮৬ সালে জন্ম নেওয়া এই শিশুটি ছোটবেলাতেই পিতৃহীন হয়ে মায়ের সাথে আশ্রয় নিয়েছিলেন চুয়াডাঙ্গার এক বর্ধিষ্ণু গ্রামে। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, কিন্তু তার মেধার দীপ্তি ছিল সূর্যের মতো প্রখর। একদিন এক স্কুল ইন্সপেক্টর তার অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রধান শিক্ষককে ডেকে শুধু স্কুলেই ভর্তি করাননি, জল পানির ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেই শুরু। জেলায় সর্বোচ্চ নম্বর নিয়ে স্কুল ফাইনাল পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়া এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি এবং পরবর্তীতে আইনে ডক্টরেট করেন। সম্পূর্ণ বিপরীত দুটি বিষয় বেছে নেওয়া প্রসঙ্গে তিনি বলতেন, আইন এবং গণিত খুব একটা আলাদা নয়। ফিরে আসি টোকিওর সেই ঐতিহাসিক আদালত কক্ষে। ডক্টর পালের সেই ১২৩২ পাতা জুড়ে লেখা রায় ছিল বিজয়ী শক্তির দম্ভের মুখে এক সপাটে চপেটাঘাত। সেই রায়ের প্রতিটি পাতায় ছিল আইনের চুলচেরা বিশ্লেষণ এবং মানবিকতার এক গভীর আবেদন। তার অকাট্য যুক্তির কাছে হার মানতে হয়েছিল অনেক জুরিকে। তার রায়ের প্রভাবে অধিকাংশ জুরি অভিযুক্তদের ক্লাস এ থেকে ক্লাস বিতে নামিয়ে আনতে বাধ্য হন, ফলে অনেকেই রেহাই পান নিশ্চিত মৃত্যুদণ্ডের হাত থেকে। আন্তর্জাতিক আদালতে তার এই নিরপেক্ষ রায় তাকে এবং ভারতকে বিশ্বজুড়া সুখ্যাতি এনে দেয়। জাপান ভোলেনি এই মহান নিঃস্বার্থ বাঙালি বন্ধুকে। সম্রাট হিরোহিতো একবার বলেছিলেন, যতদিন জাপান থাকবে জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। ১৯৬৬ সালে সম্রাট তাকে জাপানের সর্বোচ্চ অসামরিক সম্মান কোক্কো কুনসাওয়ে ভূষিত করেন। টোকিও এবং কিয়োটোর দুটি ব্যস্ত রাস্তা আজও তার নামে পরিচিত। জাপানের আইন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে তার লেখা সেই ঐতিহাসিক রায়। ২০০৭ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে দিল্লিতে এসে ডক্টর পালের পরিবারের সদস্যদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা ছিল সেই কৃতজ্ঞতারই এক নীরব বহিঃপ্রকাশ। টোকিওর রাজপথে হাঁটতে হাঁটতে যদি হঠাৎ সুপ্রিম কোর্টের সামনে গাউন পরা এক বিচারকের মূর্তির নিচে চোখ পড়ে, চমকাবেন না। সেখানে লেখা আছে এক বঙ্গ সন্তানের নাম। ভারত তো দূর, গোটা পশ্চিমবঙ্গেও হয়তো তার নামাঙ্কিত কিছু নেই, কিন্তু হাজার মাইল দূরে এক বিদেশি জাতির হৃদয়ে তিনি আজও ন্যায় বিচারের প্রতীক হিসেবে বেঁচে আছেন। তিনি কোনো যুদ্ধের ময়দানে তলোয়ার ধরেননি, কিন্তু তার কলমের জোর ছিল যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে একা হাঁটতে হলেও সেই হাঁটাই শেষ পর্যন্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এটা জানতাম না, বিস্মৃত কিন্তু এক পরম সত্য ইতিহাস।